আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তাইওয়ানকে ঘিরে মহড়ায় তাজা গুলি ছুড়ল চীন। এরপর জানিয়ে দিব পেন্টাগনের তথ্য ফাঁস, সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে ছিল ন্যাটো রাশিয়া। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। এরপর জানিয়ে দিব আমেরিকার অনুসারী হওয়ার জন্য ইউরোপকে মার্কিন চাপ প্রতিরোধ করতে হবে। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, যুদ্ধের পথে ইরান আজারবাইজান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাইওয়ানকে ঘিরে মহড়ায় তাজা গুলি ছুড়ল চীন। তাইওয়ান প্রণালী ঘিরে তৃতীয় ও শেষ দিনের মহড়ায় সোমবার যুদ্ধ বিমান থেকে মুহুর্মুহু তাজা গুলি ছুড়ছে চীন। চীনের যুদ্ধ বিমান ও রণতরী যেন এদিন তাইওয়ান দ্বীপকে ঘিরে ফেলেছে। চীনের সামরিক বাহিনী জানায়, মহড়ায় চীনা যুদ্ধ বিমান তাইওয়ান দ্বীপের কাছে কৃত্রিম হামলা চালায়। একাধিক H-6 যুদ্ধ বিমান থেকে তাজা গুলি ছোড়া হয়েছে। এছাড়া চীনের নির্মিত বিমানবাহী রণতরী শানডিং তাইওয়ান প্রণালীর মহড়ায় যোগ দিয়েছে। বার্তা সংস্থা AFP জানায়, তাইওয়ানের স্বাধীনতা ও তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা পরস্পর বিরোধী বিষয় বলে সতর্ক করেছে চীন। বেইজিংয়ে সোমবার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, তাইওয়ান প্রণালী শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চাইলে আমাদের অবশ্যই তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদীদের বিরোধিতা করতে হবে। মহড়ার শেষ দিনে তাইওয়ান দ্বীপের কাছে 11টি চীনা যুদ্ধ বিমান এবং 70টি যুদ্ধ বিমান দেখা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড সোমবার তাইওয়ানের কাছে সামরিক মহড়া অব্যাহত রেখেছে। এদিন 11টি যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান, বোমারু বিমান সহ 70টি বিমান শনাক্ত করা হয়েছে। 35টি যুদ্ধ বিমান প্রণালীর মধ্যরেখা পেরিয়ে তাইওয়ান আকাশ প্রতিরক্ষার জন্য প্রবেশ করে। তাইওয়ানের সেনাবাহিনী পুরো পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানায় স্বশাসিত দ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে তাইওয়ানের যুদ্ধ বিমান, নৌবাহিনীর জাহাজ, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে বলে মন্ত্রণালয় জানানো হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র থেকে দ্বীপে ফিরে আসার কয়েক ঘন্টা পরেই মহড়া নামে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, জয়েন্ট সোর্স মহড়ায় সামরিক বাহিনীর দূরপাল্লার রকেট, নৌবাহিনী, ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধ বিমান, বোমারু বিমান, জ্যামার সহ আরো অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। পেন্টাগনের তথ্য ফাঁস, সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে ছিল ন্যাটো রাশিয়া। রাশিয়া এবং ন্যাটো সামরিক জোট বছরখানেক আগে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে গিয়ে ঠেকেছিল। সেই সময় রাশিয়ার একটি যুদ্ধ বিমান ব্রিটেনের একটি গোয়েন্দা বিমানকে প্রায় ভূপাতিত করে ফেলে। ব্রিটিশ যুদ্ধ বিমানটি ভূপাতিত হলেই রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেত। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট রোববার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি পেন্টাগন থেকে বিভিন্ন সামরিক বিষয়ে যে তথ্য ফাঁস হয়ে গেছে তা থেকে ওয়াশিংটন পোস্ট এ রিপোর্ট তৈরি করেছে। পত্রিকার তথ্য মতে 2022 সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে এই ঘটনা ঘটে। অক্টোবর মাসে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস এই ঘটনা পার্লামেন্টকে জানায়। সে সময় ব্রিটিশ পার্লামেন্টকে বলেছিল যে রাশিয়ার দাবি করছে তাদের যুদ্ধ বিমানের কারিগরি ত্রুটির কারণে ব্রিটিশ গোয়েন্দা বিমানের দিকে ক্ষেপণাস্ত্র ছুটে গেছে। ওই ঘটনা ইচ্ছাকৃত ছিল না। ওয়াশিংটন পোস্ট যে ডকুমেন্ট হাতে পেয়েছে তাতে বলা হয়েছে যে আমেরিকার রাজকীয় বিমান বাহিনীর গোয়েন্দা বিমান প্রায় ভূপাতিত হওয়ার কাছাকাছি চলে গিয়েছিল। গত অক্টোবরে ব্রিটিশ সরকার জানায় যে রাশিয়ার দুটি সুকোই Su-27 জঙ্গি বিমান কৃষ্ণ সাগরের আকাশে ব্রিটেনের ওই গোয়েন্দা বিমানকে বাধা দেয়। সে সময় রাশিয়ার একটি বিমান থেকে ব্রিটিশ বিমানের কাছে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওয়াশিংটন পোস্ট বলছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে যদি ব্রিটিশ বিমানটি ভূপাতিত হতো তাহলে ন্যাটো জোটের সামনে আর্টিকেল 5 বাস্তবায়নের প্রশ্ন এসে পড়ত। তাতে রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সংঘাত অনিবার্য হয়ে উঠত। ফাঁস হওয়া ওই ডকুমেন্ট সম্পর্কে আমেরিকা, ব্রিটেন
অথবা রাশিয়া কেউই কোনো মন্তব্য করেনি। তবে ওয়াশিংটন পোস্ট বলছে, এই ঘটনার পর কৃষ্ণ সাগরের আকাশে ব্রিটেন গোয়েন্দা বিমান পরিচালনার ক্ষেত্রে আরো সতর্কতামূলক পদক্ষেপ নেয়। এর আওতায় ব্রিটিশ গোয়েন্দা বিমানগুলোকে ক্রিমিয়া উপদ্বীপ থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। মার্কিন প্রশাসন, রাজনীতিবিদ এবং সামরিক শিল্প খাতকে এক হাত দিলেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কমেডিয়ান, যুদ্ধবিরোধী অধিকার কর্মী জিমি ডোরে। মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজের সাংবাদিকদের টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি ডোরে বলেছেন, যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং চীন বা রাশিয়া যুক্তরাষ্ট্রের শত্রু নয়, বরং দেশটির সমরাষ্ট্র শিল্পেরই বড় শত্রু। যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যুদ্ধ উস্কে দিচ্ছে উল্লেখ করে জিমি ডোরে বলেন, আমি মনে করি যুক্তরাষ্ট্র সবাইকে উস্কে দিচ্ছে এবং পারমাণবিক অস্ত্র দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। চীনের চারপাশে যুক্তরাষ্ট্রের 400 সামরিক ঘাঁটি রয়েছে উল্লেখ করে জিমি ডোরে বলেন, কোরীয় যুদ্ধের সময় থেকে চীনের চারপাশে যুক্তরাষ্ট্রের 400 সামরিক ঘাঁটি রয়েছে। আমার মনে হয় চীন যুক্তরাষ্ট্রের আক্রমণের জন্য প্রস্তুত। আমি আপনাদের বলতে চাই তারা প্রস্তুত নয়। তিনি আরো বলেন, আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে 400 থেকে 900টি সামরিক ঘাঁটি কেন দরকার? আমরাই যুদ্ধ উস্কে দিচ্ছি, যেমনটা উস্কে দিয়েছে ইউক্রেন, এখন উস্কে দিচ্ছি চীনকে। যুক্তরাষ্ট্র সরকার ভয়াবহভাবে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে যুদ্ধবিরতি এ অধিকার কর্মী বলেন, তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত। সাধারণ মার্কিনীদের কোনো ধারণাই নেই যে তাদের সরকার কতটা দুর্নীতিগ্রস্ত। তারা মনে করে আমাদের সরকার আর 10টা সরকারের মতোই দুর্নীতিগ্রস্ত, কিন্তু তা নয়, পুরো বিষয়টি দুর্নীতিগ্রস্ত। আমাদের দেশের $800 বিলিয়ন সামরিক বাজেট মানে $800 বিলিয়ন দুর্নীতি। যুদ্ধ এবং সামরিক বাজেট থেকে কারা লাভবান হয় এমন প্রশ্নে রেখে জিমি ডোরে বলেন, আমি আপনাদের বলতে চাই যে চীন বা রাশিয়া আমাদের শত্রু নয়। আমাদের শত্রু হলো দেশের সামরিক শিল্প কমপ্লেক্সে যারা বছর বছর দেশ থেকে $1 ট্রিলিয়ন লুট করে নিচ্ছে। জিমি ডোরে আরো বলেন, আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। আজ থেকে 20 বছর আগে মধ্যপ্রাচ্য আগুন জ্বালিয়ে দিয়েছিল, আর এখন আমরা প্রক্সি যুদ্ধে লড়ছি ইউক্রেনে, যেটা আমরাই উস্কে দিয়েছি, ন্যাটো উস্কে দিয়েছে। আমরা স্বীকার করছি যে জার্মানির সাবেক প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা এই যুদ্ধ উস্কে দিয়েছি। এখন আবার আমরা চীনকে উস্কে দিচ্ছি, আর ঘরে বসে তারা যুদ্ধের ভবিষ্যৎবাণী করছেন। জিমি ডোরে বলেন, যদি আপনি কোনো দেশে মার্কিন মেরিন সেনা দেখতে পান, তাহলে বুঝতে হবে সেই দেশ থেকে তারা প্রাকৃতিক সম্পদ চুরি করেছে। লোকজন চিৎকার করে পুতিনকে খারাপ বলছে ইউক্রেন আক্রমণ করার জন্য, অথচ যুক্তরাষ্ট্র এখনো সিরিয়ার 1/3 দখল করে রেখেছে। কোন তৃতীয়াংশ? যেখানে তেল রয়েছে। তো আপনাদের মনে হতে পারে আমি কিভাবে জানি যে তারা কোথা থেকে তেল চুরি করেছে? কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই সেসব জায়গায় কথা বলেছেন। আমেরিকার অনুসারী হওয়ার জন্য ইউরোপকে মার্কিন চাপ প্রতিরোধ করতে হবে। তাইওয়ান প্রশ্নে চীনের সঙ্গে আমেরিকা যে যুদ্ধদেহী নীতি গ্রহণ করেছে তার থেকে নিজেদেরকে দূরে রেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি গতকাল মার্কিন নিউজ সাইট পলিটিকো বলেছেন, পশ্চিম ইউরোপের অবশ্যই কৌশলগত স্বাধীন নীতি অনুসরণ করা উচিত এবং আমেরিকার পক্ষে সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা উচিত। ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগেও এই ধরনের বক্তব্য দিয়েছেন, কিন্তু ইউক্রেন সংকটে ঠিকই ওয়াশিংটনের নেতৃত্ব অনুসরণ করছেন তিনি। চলতি সপ্তাহে চীন সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট পলিটিকোকে বলেন যে সংকট আমাদের নাম, তাতে জড়িয়ে পড়লে ইউরোপের সামনে বিরাট বড় ঝুঁকি চলে আসবে। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইউরোপকে অবশ্যই আমেরিকার ওপর নির্ভরতা কমাতে হবে এবং চীন ও আমেরিকার মধ্যকার দ্বন্দ্বে জড়ানোর বিষয়টি এড়িয়ে যেতে হবে। সাক্ষাৎকারে এমানুয়েল ম্যাক্রো বলেন, প্যারাডক্স হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমরা নিতান্তই আমেরিকার অনুসারী, কিন্তু ইউরোপিয়ানদেরকে যে প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন তা হচ্ছে তাইওয়ান সংকটে জড়িয়ে পড়ার বিষয়টি কি আমাদের স্বার্থে। তিনি নিজেই এই প্রশ্নের না বোধক উত্তর দিলেন, আমাদের জন্য সবচেয়ে খারাপ হবে যদি আমরা মনে করি যে আমাদেরকে এই সংঘাতে আমেরিকাকে অনুসরণ করা উচিত। একইভাবে তিনি মার্কিন ডলারের উপর ইউরোপিয়ানদের নির্যাতন কমানোর পরামর্শ দেন। ইউক্রেন সংঘাত শুরুর পর রাশিয়া এবং চীন এই লক্ষ্য অর্জনের নীতির অনুসরণ করে চলছে। যুদ্ধের পথে ইরান আজারবাইজান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রতিবেশী আজারবাইজানকে পারস্পরিক শ্রদ্ধা ও সুপ্রতিবেশী সুলভ আচরণের পরামর্শ দিয়েছে। পাশাপাশি তিনি ইসরায়েল সহ আঞ্চলিক শত্রুদের ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানিয়েছে। অন্যদিকে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়ে খান জাদিদাদা ইরানি মুখপাত্রের এমন বার্তার জবাবে বলেছেন, কূটনৈতিক শিষ্টাচার না মানায় এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে 1961 সালের ভিয়েনা সম্মেলনের নীতি লঙ্ঘন করায় আজারবাইজানে ইরানি দূতাবাস থেকে 4 কর্মীকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। আজারবাইজানের হাজিজাদা মনে করেন, ইরানের নাসের কানআনি যা বলেছেন তা পক্ষপাতমূলক ও আবেগাশ্রিত।